হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 10 ABTA মাধ্যমিক টেস্ট পেপারস 2025-26 ইংলিশ থেকে সেট নাম্বার 2 পেজ নাম্বার 48 যেটা রয়েছে এই ইংলিশটা আমরা সলভ করব। তো এখানে আমরা প্রথমে সিনের আনসারগুলো দেখবো। দেখো, আগের যে ক্লাসটা করেছিলাম সেখানে কিন্তু সেম সিনটাই ছিল, সেজন্য এটার আর মিনিং রিড করছি না, সরাসরি আমরা যাব কোশ্চেন আনসারে। দেখো দেখো 1 নম্বর কোশ্চেনের এর দাগের একে কি রয়েছে? হু টট ক্লড হাউ টু মেক কাইটস? বলছে কে ক্লডকে শিখিয়েছিল কিভাবে ঘুড়ি বানাতে হয়। কাইটস এখানে বানাটা কিন্তু রং আছে, ঠিক করে নেবে। তো উত্তরটা কি হবে? আ বয় অন দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ডের একটা বালক বা ক্লডকে শিখিয়েছিল কিভাবে ঘুড়ি বানাতে হয়। হোয়াট ওয়াজ দ্য কাইট মেড অফ অরিজিনালি? বলছে যে অরিজিনালি ভাবে ঘুড়িটা কি দিয়ে বানানো ছিল। হয়ে যাবে কি লাভলি রেড পেপার উইথ গোল্ড টেন্সিল স্টার্স, একটা লাল রঙের সুন্দর পেপার যা সোনালি রঙের ঝকমকে তারা দিয়ে তৈরি ছিল। ওকে, হাউ ডিড দ্য ন্যারেটর ড্যামেজ দ্য কাইট? কিভাবে লেখক ঘুড়িটাকে নষ্ট করে দিয়েছিল। কি হয়ে যাবে? বাই ট্রিপিং অ্যান্ড ফলিং ওভার দ্য রক্স, হোঁচট খায় পাথরের উপর এবং পড়ে গিয়ে তার উপর। ওকে, তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 4, হোয়াট ডিড দ্য চিলড্রেন ইউজ টু রিপেয়ার দ্য কাইট? ঘুড়িটাকে সারাতে বাচ্চারা কিগুলো ব্যবহার করেছিল। অ্যান ওল্ড লেটার, একটা পুরনো ঘুড়ি পুরনো লেটার ফ্রম দ্য বুক কেস, বইয়ের তাক থেকে একটা পুরনো চিঠি। ওকে, ভিতে কি রয়েছে? হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অন দেয়ার কাইট? ঘুড়ির উপর বাচ্চারা কি লিখেছিল। হয়ে যাবে কি দেয়ার নেমস অ্যান্ড দ্য নেম অফ দ্য লাইট হাউস। তো অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার বিতে কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশনস ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে কিছু তোমাকে তথ্য নিয়ে এই ফাঁকা জায়গাগুলোকে ফিল আপ করতে হবে। যেখানে প্রথম প্রশ্ন কি রয়েছে? এভরি সামার অন বিঘামুন আইল্যান্ড, বিঘামুন এই দ্বীপে প্রতি গ্রীষ্মে দ্য চিলড্রেন হ্যাড আ হবি, বাচ্চাদের কিছু শখ থাকতো। অ্যান্ড দ্য লাস্ট সামার, গত গ্রীষ্মে বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, ডিক এবং মিমি আসার আগে, দে ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, তারা কি নিয়ে পাগলামি করছিল? ঘুড়ি নিয়ে। দে হারিড টু ফিক্স দ্য কাইট, তারা তাড়াহুড়ো করছিল ঘুড়িটাকে সারানোর জন্য। বিকজ, কারণটা কি? দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, বলছে বাতাস নেমে যাওয়ার আগে বা পড়ে যাওয়ার আগে তারা ঘুড়িটাকে উপরে পাঠাতে চেয়েছিল, সেজন্য। কোশ্চেন নাম্বার 3 কি রয়েছে? আফটার দ্য কাইট ওয়াজ টর্ন, ঘুড়িটা ছিঁড়ে যাওয়ার পর দ্য চিলড্রেন কুড নট ফাইন্ড এনি মোর রেড পেপার, বাচ্চারা কোনো রকম কিন্তু আর লাল রঙের কাগজ খুঁজে পায়নি। সো দে সার্চড দ্য বুক কেস, তাই তারা বইয়ের তাকে খোঁজ করছিল। অ্যান্ড ফাউন্ড, কি খুঁজে পেয়েছিল? অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি। ওকে, এরপর রয়েছে তোমার আর কি রয়েছে? ট্রু ফলস রয়েছে, তাই তো। ক্লড ব্রট দ্য কাইট উইথ হিম ফ্রম দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ড থেকে ক্লড ঘুড়িটাকে কিনে এনেছিল, এটা তো ফলস হয়ে যাবে। ব্যাক অন দ্য আইল্যান্ড, দ্বীপে ফিরে এসে উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা অনেক ঘুড়ি বানিয়েছিলাম, তারা কিন্তু কিনে আনেনি। কোশ্চেন নাম্বার 2তে কি বলেছে? দ্য চিলড্রেন ফ্লিউ দ্য কাইট আফটার রিপেয়ারিং ইট উইথ দ্য ওল্ড লেটার, বলছে বাচ্চারা ঘুড়িটাকে সারানোর পর, যে পুরনো চিঠি দিয়ে সারানোর পর ঘুড়িটাকে উপরে উড়িয়েছিল, এটা হয়ে যাবে কি ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট এখানে রয়েছে, দেখে না। উই প্যাচড দ্য কাইট আপ উইথ এ লেটার আর সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন দ্য কাইট লাইক এ বার্ড। তোমরা লিখবে। দেখো, এরপর তোমার হচ্ছে পোয়েম, সেম তোমার এটাও কিন্তু আগের ক্লাসে করানো হয়েছে, রিড করা হয়েছে, প্লাস ভালো করে মানেগুলো বুঝিয়ে দেওয়া রয়েছে। সেজন্য আমরা কিন্তু আনসারগুলো, কোশ্চেন আনসারগুলো দেখো। নেক্সট পেজ খোলো। আচ্ছা, এর একে কি রয়েছে দেখো। হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক ক্লোজ টু, বলছে একটা শামুক কোন জিনিসটার সাথে বা কি হবে আটকে থাকে। এটা হয়ে যাবে অপশন নাম্বার সি,
গ্রাস, লিভ, ফ্রুট অর ওয়াল। ওকে, কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? হোয়াট কজেস দ্য স্নেল টু রিট্রিট ইনটু ইটস সেল। বলছে কোন কারণে শামুক তার খোলসের মধ্যে ঢুকে পড়ে? এটা হয়ে যাবে কি টাচ অন ইটস হর্নস, যখন এর সুরে আলতো করে ছোঁয়া হয় বা স্পর্শ করলে। দ্য স্নেল হ্যাজ টু ফিয়ার অফ, শামুক কোন জিনিসটার, দ্য স্নেল হ্যাজ নো ফিয়ার অফ, ভয় করে না কোন জিনিসটাতে? ফলিং, পড়ে যাওয়া তার কোনো ভয় থাকে না। 4 কি বলেছে? ইন দ্য অ্যাবাভ এক্সট্রাক্ট হাউস রিফার্স টু দ্য, উপরিক্ত যে লাইনগুলো রয়েছে বা কবিতাটা রয়েছে সেখানে হাউস বলতে কি বোঝানো হয়েছে? সেল অফ স্নেল। এটা আগের ক্লাস কিন্তু বলেছিলাম, মনে আছে তো? হাউস বলতে শামুকের যে খোলসটা তাকেই কিন্তু তার ঘর বলা হয়েছে। বিতে কি বলেছি? আনসার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট অ্যাবাউট দ্য স্নেলস অ্যাটাচমেন্ট টু ইটস হোম। বলছে কবি কি পরামর্শ দিয়েছে শামুকের অ্যাটাচমেন্টের ব্যাপারে, তার যে তারা নিজের প্রতি যে আসক্তি রয়েছে তার ঘরের প্রতি, তার ব্যাপারে। তো উত্তরটা আমরা কি লিখবো দেখো। দ্য পোয়েট সাজেস্ট দ্য স্নেলস অ্যাটাচমেন্ট টু ইটস হোম ইজ এক্সট্রিমলি স্ট্রং অ্যান্ড ন্যাচারাল। বলছে অনেকটা শক্তিশালী এবং স্বাভাবিক একটা ঘটনা। অলমোস্ট অ্যাজ ইফ ইট ইজ আ পার্ট অফ ইটস বডি, যেহেতু প্রায় এটা এর দেহের একটা অংশ। দ্য লাইন অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যে একটা বাক্য রয়েছে যেহেতু সে এখানে বড় হয়েছিল, হাউস অ্যান্ড অল, এটাই তার ঘর, এটাই তার সবকিছু, ইন্ডিকেটস দ্য হাউস ইজ ইনসেপারেবল ফ্রম দ্য স্নেল ইটসেলফ। এটা কি ইন্ডিকেট করছে? যে শামুকের যে খোলসটা হয় তার তার যে ঘরটা হয় তার থেকে কিন্তু বিচ্ছিন্ন নয়। ওকে, এটা করো। এরপর কি রয়েছে? এক্সপ্লেইন দ্য মিনিং অফ দ্য লাইন হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ। বলছে তার আত্মসংবরণের ক্ষমতা এত বেশি। হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, তার ঘরের মধ্যে লুকিয়ে পড়ে বা নিজেকে গুটিয়ে নেয় উইথ মাচ ডিসপ্লেজার, অনেকটা বিরক্ত হয়ে। এই লাইনগুলোকে এক্সপ্লেন করতে বলা হয়েছে। তো এটা সহায়িকাতে রয়েছে, রায়মার্টিন সহায়িকাতে দেখাচ্ছিল, দেখে নাও যে রয়েছে। দিস ফ্রেজ হাইলাইটস দ্য স্নেলস অ্যাভারশনস টু কম্পানিয়নশিপ। এই বাক্যাংশটি শামুকের বন্ধুত্বের প্রতি অনীহা প্রকাশ করে। দ্য স্নেল হি স্টিংস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, দ্য স্নেল ফিলস agreed on being touched and thus hurriedly withdraws himself to its cocoon. বলছে শামুককে স্পর্শ করা হলে বিরক্তিতে তাড়াতাড়ি খুলের মধ্যে সরে যায়। ওকে, এটা লিখে নিও। এরপর আমরা পড়বো আর্টসিন। তো আর্টসিনটা একটু মন দিয়ে তোমরা শোনো। দেখো তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের আনসিন যে পড়বে না এক্সামে, ঠিক এইরকম কিন্তু বড় বড় পড়ে। আমরা কিন্তু রায়মার্টিনের যেটা কোশ্চেন ব্যাংক করে এসেছিলাম সেখানে তোমার আনসিন যে প্যাসেজগুলো কিন্তু ছোট ছোট হয়, কিন্তু অ্যাকচুয়াল যে এক্সামে অনেকটা কিন্তু বড় বড় হয়। এখানে যেটা দেওয়া রয়েছে তার থেকেও হয়তো বড় আসতে পারে, এটা মাথায় রাখবে। দেখো কি রয়েছে। দ্য অনগোয়িং কনফ্লিক্ট বিটুইন ইসরায়েল অ্যান্ড হামাস হ্যাজ ওয়ান্স এগেন এসকালেটেড। বলছে যে চলছে, কি চলছে? একটা দ্বন্দ্ব চলছে বা যুদ্ধ চলছে কাদের মধ্যে? ইসরায়েল এবং হামাসের মধ্যে। এটা কিন্তু আবারও ভয়াবহ আকার ধারণ করেছে। উইথ বোথ সাইডস ইনডিউরিং সিগনিফিকেন্ট লসেস। বলছে দুই দিকে, ইসরায়েল হতে পারে বা হামাস হতে পারে, প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি হয়েছে। দিস লেটেস্ট রাউন্ড অফ ভায়োলেন্স বিগান ইন আর্লি 2025। এই যে হিংসাত্মক ঘটনাগুলো শুরু হয়েছিল 2025-এর ঠিক শুরুতে, আফটার আ সিরিজ অফ স্কায়ার মিসেস। বলছে একটা কন্টিনিউ ধারাবাহিকভাবে সংঘর্ষ ঘটেছিল অ্যান্ড অ্যাটাকস ফ্রম বোথ পার্টিজ, এবং উভয় পক্ষকে আঘাত আনার মাধ্যমে। হ্যামাস দ্য মিলিটেন্ট গ্রুপ, হ্যামাস যেটা তোমার জঙ্গি যে দল, দ্যাট কন্ট্রোলস দ্য গাজা স্ট্রিপ, যা হচ্ছে গাজা উপত্যকাকে কন্ট্রোল করে, লঞ্চড রকেট অ্যাটাকস টার্গেটিং সেভারাল ইসরায়েলি সিটিজ, যা হচ্ছে কি ইসরায়েলি যে বিভিন্ন শহরগুলো রয়েছে সেখানে যে রকেট অ্যাটাক করেছে, ইনক্লুডিং
তেল আবিব অ্যান্ড জেরুজালেম, তার মধ্যে তেল আবিব রয়েছে বা জেরুজালেমও রয়েছে। ইন রেসপন্স, প্রতিক্রিয়াতে, ইসরায়েলও এয়ার স্ট্রাইকস অন গাজা, গাজার উপর কি করেছে, আঘাত এনেছে। এয়ার স্ট্রাইকস বায়ুর যে মাধ্যমে আঘাত এনেছে। টার্গেটিং হেমাস ইনফ্রাস্ট্রাকচার, যে অবস্ট্রাকচারগুলো রয়েছে তার উপরে, মানে হ্যামাসের যে অবগঠনগুলো রয়েছে তার উপরে কি করেছে, আঘাত এনেছে কি, এয়ার স্ট্রাইকস দিয়ে ইসরায়েল। অ্যান্ড মিলিটারি সাইটস, এবং মিলিটারি যে এলাকাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে। দ্য ফাইটিং হ্যাজ রেজাল্টেড ইন হান্ড্রেডস অফ ক্যাজুয়ালিটিস, বলছে এর ফলস্বরূপ প্রচুর পরিমাণে বা শতাধিক মানুষ হতাহত হয়। মোস্ট অফ দেম ফ্রম গাজা, বেশিরভাগ লোকজন কোথা থেকে রয়েছে, গাজা থেকে রয়েছে। হোয়ার সিভিলিয়ানস এরিয়াস হ্যাভ বিন হেভিলি ইম্প্যাক্টেড, যেখানে কি যে সিভিলাইন, যেখানে মানুষজন বেশি বসবাস করে সেই জায়গাগুলো প্রচুর পরিমাণে প্রভাবিত হয়েছে। দ্য রুট অফ দ্য কনফ্লিক্ট লাইজ ইন লং স্ট্যান্ডিং পলিটিক্যাল অ্যান্ড টেরিটোরিয়াল ডিসপিউটস, বলছে কি এই যে দ্বন্দ্ব বা যুদ্ধ তার মূল কারণটা হচ্ছে কি পলিটিক্যাল, মিনস রাজনৈতিক, এবং সাম্প্রদায়িক বা যে সামাজিক বা সাম্প্রদায়িক যে বিরোধ তার জন্য। ওকে, দ্য গাজা স্ট্রিপ, গাজা উপত্যকা, স্মল অ্যান্ড ডেন্সলি পপুলেটেড এরিয়া, ছোট এবং ডেন্সলি প্রচুর পরিমাণে লোকজন এই জায়গাতে রয়েছে। হ্যাজ বিন আন্ডার হেমাস কন্ট্রোল সিন্স 2007, 2007 থেকে হেমাসের কন্ট্রোলে রয়েছে। ওকে, ইসরায়েল হুইচ ভিউজ হেমাস অ্যাজ দ্য টেরোরিস্ট অর্গানাইজেশন, ইসরায়েল যে হেমাসকে দেখে একটা তোমার জঙ্গি সংগঠন হিসাবে, হ্যাজ ইম্পোজড আ ব্লকেড, সে হচ্ছে অবরোধ আরোপ করেছে অন দ্য রিজনস, এই অঞ্চলগুলোতে। আর সেটিং সিকিউরিটি কনসার্নস, হচ্ছে তোমার আর যে নিরাপত্তার দেখিয়েছে, নিরাপত্তার যে কনসার্নস মিনস নিরাপত্তার প্রতি মানে মনোযোগ। অ্যান্ড দ্য থ্রেট অফ ওয়েপন্স বিং স্মাগলড ইনটু গাজা, এবং গাজাতে বিভিন্ন অস্ত্রশস্ত্র যে স্মাগলিং করা হয় তার জন্য। ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে, ইন্টারমিটেন্ট ক্লাসেস হ্যাভ লিড টু নিউমারাস ক্যাজুয়ালিটিস, এই যে মাঝে মাঝে যে হঠাৎ করে এরকম দ্বন্দ্ব প্রচুর পরিমাণে কিন্তু হতাহত মানুষ হয়। অ্যান্ড ওয়াইড স্প্রেড ডিস্ট্রাকশন, এবং প্রচুর পরিমাণে বা ব্যাপক পরিমাণে ধ্বংস নিয়ে আসে। ইন্টারন্যাশনাল রিয়াকশনস হ্যাভ বিন মিক্সড, আন্তর্জাতিক যে প্রতিক্রিয়াও কিন্তু মিশ্র এসেছে। সাম কান্ট্রিজ হ্যাভ এক্সপ্রেসড সলিডারিটি উইথ ইসরায়েলস রাইট টু ডিফেন্ড ইটসেলফ, বলছে অসংখ্য দেশ রয়েছে যেগুলো হচ্ছে কি বলেছে ইসরায়েল সঠিক কাজ করেছে নিজেকে রক্ষা করার জন্য, নিজের ডিফেন্ডে সে হচ্ছে স্ট্রাইক এনেছে, এটা কিন্তু যথার্থ। হোয়াইল আদার্স have called for a ceasefire and asked both sides to engage in peace talks, আবার অন্য কেউ কেউ কি বলেছে যে সিজফায়ার নিয়ে আসতে, মিনস যুদ্ধবিরতি নিয়ে আসতে, এবং উভয় পক্ষ শান্তিপূর্ণ বা শান্তির কথাবার্তার মধ্যে যেন আসে। দ্য ইউনাইটেড নেশনস হ্যাজ কল্ড ফর আ আর্জেন্ট রিজলিউশনস টু দ্য ভায়োলেন্স, ইউনাইটেড নেশনস কি বলেছে যে জরুরি যে সমাধান নিয়ে আসার কথা বলেছে টু দ্য ভায়োলেন্স, এই হিংসার প্রতি। ফেয়ারিং দেয়, এবং ভয় পাচ্ছে যে দ্য কনফ্লিক্ট কুড স্প্রেড ফার্দার, এই যে দ্বন্দ্ব এটা কিন্তু আরও বিস্তার লাভ করতে পারে। ডিস্টেবিলাইজিং দ্য ইন্টারিয়ার রিজনস, এবং পুরো অঞ্চলকে কি করে অস্থিতিশীল করতে পারে, মিনস ওটাকে যুদ্ধ কন্টিনিউ হতে কি পাশাপাশিও তখন বিভিন্ন কান্ট্রিতে কিন্তু যুদ্ধ লাগতে পারে। ওকে, ডেসপাইট ভেরিয়াস অ্যাটেম্পটস অ্যাট পিস নেগোসিয়েশনস ওভার দ্য ইয়ার্স, বলছে বহু চেষ্টা করা হয়েছে একটা শান্তিপূর্ণ আলোচনা নিয়ে আসার জন্য বছরের পর বছর ধরে। লাস্টিং রেজলিউশনস রিমেন ইলিউসিভ, কিন্তু কোনো রকম যে একটা দীর্ঘস্থায়ী সমাধান এটা কিন্তু আসেনি, এটা অধরাই থেকে গেছে। দ্য কনফ্লিক্ট কন্টিনিউস টু ড্র অ্যাটেনশনস ফ্রম দ্য গ্লোবাল কমিউনিটি, এবং এই যে দ্বন্দ্ব অনবরত কিন্তু পুরো যে বিশ্ব সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে যাচ্ছে বা সবাই মনোযোগ কাটছে এইদিকে। উইথ মেনি হপিং ফর আ পাথ টু ফেস, অনেকে আশা রাখছে শান্তির পথের। দ্যাট অ্যাড্রেসেস দ্য
আন্ডারলাইং ইস্যুস অফ টেরিটোরিয়াল ডিসপিউটস, যা আঞ্চলিক যে বিরোধ তার মোকাবিলা করবে, সিকিউরিটি কনসার্নস, নিরাপত্তা, অ্যান্ড হিউম্যানিটেরিয়ান রাইটস, এবং যে মানবাধিকার অধিকার যে রয়েছে সেই সব দিকগুলো লক্ষ্য রেখে। ওকে, টিক দ্য কারেক্ট, আচ্ছা রাইট অ্যান্সার। হোয়াট ট্রিগার্ড দ্য লেটেস্ট এসকালেশনস ইন দ্য ইসরায়েল হিউম্যানস কনফ্লিক্ট, এটা হয়ে যাবে অপশন নাম্বার বি, রকেট অ্যাটাকস ফ্রম দ্য হ্যামাস। প্রথমে হ্যামাস তোমার রকেট অ্যাটাক করেছে এবং তার বিরোধিতা করতে গিয়ে ইসরায়েল কিন্তু এয়ার স্ট্রাইক যেটা করেছিল। এরপর রয়েছে কি কোশ্চেন নাম্বার 2, হাউ ডিড ইসরায়েল রেসপন্ড টু দ্য রকেট অ্যাটাকস ফ্রম হ্যামাস? ইসরায়েল কিভাবে রেসপন্ড করেছে যে রকেট যে অ্যাটাক মানে হ্যামাস করেছিল? বাই কন্ডাক্টিং এয়ার স্ট্রাইকস অন গাজা, গাজার উপর এয়ার স্ট্রাইক করে। কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ অর্গানাইজেশনস কন্ট্রোলস দ্য গাজা স্ট্রিপ? কোন অর্গানাইজেশন গাজা উপত্যকাকে কন্ট্রোল করেছে? হ্যামাস। হোয়াট হ্যাজ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি কল ফর দ্য ফরেন রেসপন্স টু দ্য কনফ্লিক্ট? এটা হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার বি, আর সিজফায়ার অ্যান্ড পিস টক। এবং এখানে কিন্তু দুটো মানে তুমি যদি বলি যে মিশ্র একটা তোমার কথা এসছে, যেটা বলেছে যে ইসরায়েল অবশ্য ঠিক করেছে, কে বলেছে না সিজফায়ার আনা উচিত। বাট এখানে যেহেতু দুটো কথা নেই, কেবলমাত্র এখানে একটাই প্রসঙ্গ রয়েছে যে সিজফায়ার নিয়ে আসতে এবং দুটো দল যেন শান্তি নিয়ে আসতে পারে সেই হিসেবে বসে। তো এটা অবশ্যই আমরা করব অপশন নাম্বার বি। আচ্ছা, কোশ্চেন নাম্বার ভিতে কি বলেছে? হোয়াট ইজ ওয়ান অফ দ্য মেন রিজনস ফর হুইচ লাস্টিং রিজলিউশনস টু দ্য কনফ্লিক্ট হ্যাজ বিন ডিফিকাল্ট টু অ্যাচিভ? টেরিটোরিয়াস ডিসপিউটস অ্যান্ড সিকিউরিটি কনসার্নস। ওকে, সিকিউরিটি কনসার্নস। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? হোয়াট ফেয়ার ডাজ দ্য ইউনাইটেড নেশনস হ্যাভ রিগার্ডিং দ্য অনগোয়িং কনফ্লিক্ট? কি বিষয়ে ভয় পাচ্ছে ইউনাইটেড নেশনস? এটা হয়ে যাবে দ্যাট ইট কুড ডিস্টেবিলাইজ দ্য এন্টায়ার মিডল ইস্ট রিজনস। এটা আমরা লিখবো। ওকে, দেখো হয়তো তোমরা ভিডিওটা ঠিক মতো দেখতে পাবে না, কেন বলো তো? বিশেষ করে বুকটা ক্লিপের শুরুর দিকে যেহেতু আমরা পেজগুলো করাচ্ছি, আরে মোড়া ঠিকঠাক করে হচ্ছে না, ফলে রেকর্ড করতে কিন্তু সমস্যা হচ্ছে। এনে বাঁকা টেরা এরকম তোমার হচ্ছে, একটু ম্যানেজ করতে হবে। দেখো, ওকে, এরপর ট্রু ফলস রয়েছে, কি রয়েছে দেখো। দ্য গাজা স্ট্রিপ হ্যাজ বিন আন্ডার হেমাস কন্ট্রোল সিন্স 2017। 2017 পর্যন্ত গাজা স্ট্রিপ, গাজা যে উপত্যকা হ্যামাসের কন্ট্রোলে ছিল। তো ওটা ফলস হয়ে যাবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এটা দেব। দেখো এখানে রয়েছে, দ্য গাজা স্ট্রিপ আ স্মল অ্যান্ড ডেন্সলি পপুলেটেড এরিয়া হ্যাজ বিন আন্ডার হ্যামাস কন্ট্রোল সিন্স 2007। 2007 পর্যন্ত ছিল, নট 2017। এরপর কি রয়েছে? দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ইজ আনএনিমিয়াসলি সাপোর্টিং ইসরায়েল ইন দ্য কনফ্লিক্ট। তো ফলস, কারণ মিশ্র প্রতিক্রিয়া এসেছিল। অনেকে বলছিল ইসরায়েল ঠিকই করেছে, অনেকে বলছিল না সিজফায়ার নিয়ে আসা উচিত এবং যুদ্ধবিরতি নিয়ে এসে শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত বা শান্তিতে ফিরে আসা উচিত। তো ফলস হয়ে যাবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এটা দেবে যে, দেখো এখানে লিখে দিয়েছি, মানে আন্ডারলাইন করে দিয়েছি। International reactions have been mixed. Some countries have expressed solidarity with Israel's right to defend itself, while others have called for a ceasefire and urged both sides to engage in peace talks. এই এতখানি তোমরা করবে। এরপর কি রয়েছে? The conflict has resulted in damage to both military and civilian areas in Gaza. গাজার মিলিটারি এবং সিভিলিয়ান এরিয়াতে প্রচুর পরিমাণে এই যুদ্ধে ধ্বংস হয় বা ক্ষতি হয়, এটা হচ্ছে ট্রু। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এখান থেকে লিখে নেবে, ইন রেসপন্স থেকে ইম্প্যাক্টেড এখান পর্যন্ত। ওকে, এবার দেখো সিতে কি বলেছে। সিরাকে কি রয়েছে? হোয়াই ইজ গাজা স্ট্রিপ সিগনিফিকেন্ট ইন দ্য ইসরায়েল হ্যামাস কনফ্লিক্ট? বলছে গাজা এই উপত্যকাটা কেন গুরুত্বপূর্ণ ইসরায়েল হ্যামাস এই দ্বন্দ্বে। তো আমরা এটা লিখবো, দ্য গাজা স্ট্রিপ ইজ সিগনিফিকেন্ট অ্যাজ ইট ইজ আ ডেন্সলি পপুলেটেড এরিয়া কন্ট্রোলড বাই হ্যামাস সিন্স 2007 উইথ এন ইসরায়েল ব্লকেড ডিউ টু সিকিউরিটি কনসার্নস। এটা আমরা লিখবো। ওকে, নেক্সট পেজে দেখো, হোয়াট আর দ্য মেজর হিউম্যানিটেরিয়ান কনসার্নস অ্যারাইজিং ফ্রম দ্য অনগোয়িং হবে
কনফ্লিক্ট বিটুইন ইসরায়েল অ্যান্ড হেমাস, বলছে ইসরায়েল এবং হেমাসের যে যুদ্ধ চলছে মেজর যে হিউম্যানিটেরিয়ান কীরকমই কনসার্নস দেখিয়েছে। তো দেখো, মেজর humanitarian concerns include hundreds of casualties and significant impact on civilian areas in Gaza, exacerbated by a long-standing blockade on the region. Okay? Next. এরপর কি রয়েছে? What is the main challenge in achieving a lasting peace between Israel and Hamas? এটা লিখব। The main challenges are deep-seated territorial disputes, security concerns, and humanitarian rights issues, which make a lasting resolution elusive despite peace negotiations. বলছে এই যে আমরা কথাগুলো বললাম, টেরিটোরিয়াল যে সাম্প্রদায়িক যে আঞ্চলিক যে তোমার বিরোধ রয়েছে, সিকিউরিটি কনসার্নস রয়েছে, নিরাপত্তার যে ব্যাপার, তার মানবাধিকার যে অধিকারের যে ইস্যুস, তারপরে তোমার যে অধরা থেকে গেছে কি এইসব ব্যাপারগুলোর জন্য, এবং এটা কিন্তু অনেকটা চ্যালেঞ্জেস ব্যাপার দাঁড়াচ্ছে শান্তি নিয়ে আসার জন্য। ওকে, ইন হোয়াট ওয়ে কুড দ্য কনফ্লিক্ট বিটুইন ইসরায়েল অ্যান্ড হামাস এফেক্ট দ্য বর্ডার মিডল ইস্ট রিজন? তো আগের পেজে দেখো, এই উত্তরটা তোমরা এখানে দ্য ইউনাইটেড নেশনস থেকে দ্য এন্ট্রিয়ার রিজন এখানে পর্যন্ত তোমরা লিখবে। ওকে ওকে, সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বাই দ্য টাইম দ্য ট্রেন অ্যারাইভড, বলছে সময়ে সাথে সাথে যে ট্রেন চলে এসেছিল। উই হ্যাড প্যাকড আওয়ার ব্যাগস, আমরা আমাদের ব্যাগগুলোকে প্যাক করেছিলাম, অ্যান্ড হ্যাড ওয়েটেড অ্যাট দ্য প্ল্যাটফর্ম, এবং স্টেশনে অপেক্ষা করেছিলাম। ডু অ্যাজ ডাইরেক্টেড, উই স্টেড অ্যাট আ হোটেল, আমরা একটা হোটেলে ছিলাম। দ্যাট ইজ জাস্ট আ ফিউ স্টেপ অ্যাওয়ে ফ্রম দ্য মিউজিয়াম, মিউজিয়াম থেকে কিছুটা দূরে। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, দেখো, দে মেড হিম দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইন স্পাইট অফ হিজ ইনএক্সপিরিয়েন্স। তো দেখো, হি ওয়াজ মেড দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম বাই দেম, তাদের দ্বারা তাকে ক্যাপ্টেন অফ দ্য টিম বানানো হয়েছিল। দেম, আচ্ছা, বাই দেম ইন স্পাইট অফ হিজ ইনএক্সপিরিয়েন্স, তার এক্সপিরিয়েন্স মানে থাকা না থাকা সত্ত্বেও। ওকে, এরপর দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের বলেছিল, হ্যাড রিভাইজ দ্য চ্যাপ্টার থরলি, তোমরা কি চ্যাপ্টারগুলোকে থরলি রিভাইজ করেছো? ইউ উডন্ট হ্যাভ ফেসড ইন ডিফিকাল্টিস কামিং, তাহলে তোমরা কোনো রকম যদি তোমরা করে থাকো কোনো রকম, তাহলে তোমরা সমস্যার সামনে সম্মুখীন হবে না। উত্তরটা লিখবে, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট ইফ দে হ্যাড রিভাইজ দ্য চ্যাপ্টার থরলি দে উডন্ট হ্যাভ ফেসড এনি ডিফিকাল্টি ইন দ্য এক্সাম। কোশ্চেন নাম্বার 3, আই স দ্য ট্রেন কামিং, আমি দেখেছিলাম ট্রেনটা আসছে। ইমিডিয়েটলি আই কট হোল্ড অফ দ্য লিটল বয়, আমি তৎক্ষণাৎ এই বালকটাকে ধরে নিয়েছিলাম। জয়েন দ্য সেন্টেন্স ইউজিং নো সুনার। নো সুনার হ্যাড আই সিন দ্য ট্রেন কামিং দ্যাট আই কট হোল্ড অফ দ্য লিটল বয়। ওকে, এরপর দেখো ফেজাল ভার্ব রয়েছে। আই মেট অ্যান ওল্ড ফ্রেন্ড ইন দ্য মার্কেট, আমি বাজারে একটা পুরনো বন্ধুকে দেখেছিলাম। তো ওটা হয়ে যাবে কি কেম অ্যাক্রস হলো। এরপর রয়েছে দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ড ডিউ টু রেন, বৃষ্টির জন্য ম্যাচটা বন্ধ থেকেছিল। এটা হয়ে যাবে পুট অফ। সে টেক্স কেয়ার অফ হার ইয়ঙ্গার ব্রাদার, সে তার ছোট ভাইয়ের জন্য ছোট ভাইয়ের দেখাশোনা করতো, টেক কেয়ার করা। তো গিভে লুকস আফটার। ওকে, এরপর তোমার সিনোনিম খুঁজতে হবে আনসিন প্যাসেজ থেকে। ইনটেন্সিফাইড, এটা হয়ে যাবে এসকালেটেড, এসকালেটেড, স্পেলিং ঠিক লিখেছে, এসকালেটেড, এসকালেটেড, ব্যাপক আকার ধারণ করা। ডিফিকাল্ট টু ফাইন্ড, ক্যাচ অর অ্যাচিভ, এটা হয়ে যাবে যে ইলিউসিভ, অধরা। রিলেটেড টু দ্য অনারশিপ অফ অ্যান এরিয়া অফ ল্যান্ড অর সি, হয়ে যাবে টেরিটোরিয়াল। এরপর হচ্ছে মেনি, এটা হয়ে যাবে নিউমেরাস। ওকে, এরপর রয়েছে আমাদের রাইটিং স্কিল, যেখানে ফার্স্ট রাইটিং রয়েছে কি সাপোজ
ইউ আর দ্য স্টুডেন্টস এডিটর অফ ইউর স্কুল ম্যাগাজিন। ধরো স্কুল ম্যাগাজিনের তুমি স্টুডেন্ট মানে এডিটর রয়েছো। রাইট এ নোটিস, তুমি একটা নোটিস লেখো উইথিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে, ইনভাইটিং ডোনেশনস ফ্রম স্টুডেন্টস টু রেজ ফান্ডস ফর দ্য ভিকটিমস অফ দ্য রিসেন্ট আর্থকুয়েক অফ মায়ানমার। মায়ানমারের যে ভূমিকম্প হয়েছিল সেখানকার যে ভিকটিমসগুলো রয়েছে, যারা প্রবলেম ফেস করেছে তাদেরকে সাহায্য করার জন্য, ডোনেট করার জন্য, ওকে, এগিয়ে মানে স্টুডেন্টদেরকে এগিয়ে আসার জন্য নোটিশটা লিখতে বলা হয়েছে। হিন্টস দেওয়া রয়েছে, তোমাকে করতে হবে। তো দেখো কি লিখবে, স্কুলের নাম দেবে, তারপরে নোটিশ কথাটা লিখবে, ডেট দেবে আজকের, তারপরে যে মেন কি কারণ তুমি লিখছো, ইনভাইটিং ডোনেশনস ফর মায়ানমার আর্থকুয়েক ভিকটিমস, ওকে, লিখলে এরপর আমরা লিখবো নোটিশ রাইটিং। দেখো কি লিখবো, this is to inform all students that the school magazine is organizing a donation, আচ্ছা, this is to inform all students, সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানানো হচ্ছে যে দ্য স্কুল ম্যাগাজিন ইজ অর্গানাইজিং, স্কুল ম্যাগাজিনের মাধ্যমে একটা অর্গানাইজ করা হচ্ছে, আর ডোনেশন ড্রাইভ টু রেইজ ফান্ডস, বলছে তহবিল সংগ্রহের জন্য, যে অনুদানের জন্য, ফর দ্য ভিকটিমস অফ দ্য রিসেন্ট আর্থকুয়েকস ইন মায়ানমার, মায়ানমারের যে আর্থকুয়েক মিনস ভূমিকম্পে যারা ভিকটিমস রয়েছে তাদের মানে অনুদানের জন্য। দ্য পারপাস ইজ টু প্রোভাইড এসেনশিয়াল রিলিফ অ্যান্ড সাপোর্ট টু দোজ এফেক্টেড, মেন কাজ হচ্ছে কি যারা ভিকটিমস রয়েছে তাদেরকে স্বস্তি দেওয়া এবং তাদেরকে যারা এফেক্টেড হয়েছে তাদেরকে কি করা, সাহায্য করা। উই অ্যাপেল টু অল স্টুডেন্টস টু কন্ট্রিবিউট জেনারাসলি, সহৃদয়ভাবে বা দয়ালুতার সাথে, দয়ালু মনোভাবের সাথে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আবেদন জানানো হচ্ছে যাতে তারা কন্ট্রিবিউট করে। কন্ট্রিবিউশনস ক্যান বি মেড ইন দ্য ফর্ম অফ ক্যাশ, ক্লোথস, ব্ল্যাঙ্কেটস, ড্রাই ফ্রুট এটসেট্রা। বলছে কন্ট্রিবিউশন কিভাবে তারা করতে পারে, অবদান তাদের কিভাবে থাকতে পারে, তারা টাকা দিয়েও করতে পারে, পোশাক, ব্ল্যাঙ্কেট বা শুকনো খাবার দিয়েও তারা সাহায্য করতে পারে। প্লিজ সাবমিট অল ডোনেশনস টু দ্য আন্ডারসাইন্ড বাই 10th December 2025। দেখো যেহেতু আমি এটা ডিসেম্বরে লিখছি তো কিছুদিন পরের ডেট আমি লিখেছি, ওই তারিখের মধ্যে তোমাকে দিতে হচ্ছে। তো তোমরা যখন এক্সামটা ধরো দেবে, কখন দেবে, তোমার ফেব্রুয়ারিতে, তো সে সাপেক্ষে তোমরা কিছুদিন ফেব্রুয়ারির কয়েকদিন মানে 3 তারিখ বোধহয় তোমাদের ইংলিশ আছে, আছে হয়তো, এটা মনে নেই। তো তোমরা কিন্তু তখন কিন্তু 10th February 2026 কথাটা কিন্তু লিখবে, ওকে। ইউর সাপোর্ট ক্যান মেক আ সিগনিফিক্যান্ট ডিফারেন্স ইন দ্য লাইভস অফ দ্য ভিকটিমস, তোমার এই যে সাহায্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য নিয়ে আসবে ওই যে ভিকটিমসগুলো রয়েছে তাদের জীবনে। ST হাইফেন দেবে, এরকমভাবে স্ল্যাশ দেবে, নিজের নাম দেবে, স্টুডেন্ট এডিটর বলে রাখো। আমি এখানে স্কুল যে ম্যাগাজিন রক্ত সেবে এরকম একটা নাম দিয়েছি, তো তোমরা তোমাদের মতো করে একটা ম্যাগাজিনের নাম দেবে, স্কুল ম্যাগাজিন, এবং স্কুলের নামটা দেবে, কাউন্টার সাইন হেডমাস্টার দেবে এবং সিল কথাটা লিখে দেবে, ওকে। নেক্সট পেজ ওপেন করো। 8 কি বলেছে, রাইট বায়োগ্রাফি অফ শ্রী অরবিন্দ ইউজিং দ্য ফলোইং, শ্রী অরবিন্দর সম্পর্কে তোমাকে একটা বায়োগ্রাফি রাইটিং লিখতে বলেছে। তো দেখো কি লিখবো, শ্রী অরবিন্দ ওয়াজ বর্ন অন August 15, 1872 ইন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, তারপরে এখানে সেন্টেন্সটা কমপ্লিট করবে, ঠিক আছে। শ্রী অরবিন্দ যে 15 আগস্ট 1872 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন। হিজ প্যারেন্টস ওয়ার, তার বাবা মা ছিলেন ডক্টর কৃষ্ণধন ঘোষ অ্যান্ড স্বর্ণলতা দেবী, বাবা মার নাম বললাম। হি ওয়াজ এডুকেটেড ইন ইংল্যান্ড, তিনি ইংল্যান্ড থেকে শিক্ষিত হয়েছিলেন, স্টাডিং ইন ম্যানচেস্টার, লন্ডন অ্যান্ড কামব্রিজ, এই জায়গাগুলো থেকে পড়াশোনা করেছেন। হি ব্রিফলি সার্ভড ইন দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস, দীর্ঘ সময়ব্যাপী তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসে কাজ করেছেন। অ্যান্ড অ্যাজ এ প্রফেসর অ্যাট বারোদা কলেজ বিফোর জয়নিং ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, বলছি ভারতের স্বাধীনতা সংগ্রামে যুক্ত হওয়ার আগে তিনি বারোদা কলেজে প্রফেসর হিসেবে, অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন। তারপরে কমা দেবে, হোয়ার হি বিকেম আ রিভলিউশনারি অ্যান্ড রোড ফর বন্দে মাতরম, সেখানে তিনি বন্দে মাতরম লিখেছিলেন, দেশাত্মক মনোভাব এর মধ্যে জেগেছিল। হি লেটার মুভ টু
পন্ডিচেরিতে তারপর তিনি মুভড করেন, হোয়ার হি ফাউন্ডেড দ্য অরবিন্দ আশ্রম, সেখানে তিনি অরবিন্দ আশ্রম তৈরি করেছিলেন, অ্যান্ড ডেডিকেটেড হিজ লাইফ টু স্পিরিচুয়াল পারসিউট, আধ্যাত্মিক কাজকর্মে তিনি তার জীবনটাকে উৎসর্গ করেছিলেন, ডেভেলপিং দ্য ফিলোসফি অফ ইন্ট্রিগাল ওগা, তোমার যে যোগব্যায়ামের উপর তিনি দার্শনিক মনোভাব জাগিয়ে দিয়েছিলেন। এটা স্মল করবে। হিজ নোটেবল রাইটিংস ইনক্লুড, তার গুরুত্বপূর্ণ লেখাগুলোর মধ্যে রয়েছে দ্য লাইফ ডিভাইন, সাবিত্রী অ্যান্ড এসেজ অন দ্য গীতা। হি পাস্ট অন ডিসেম্বর 5, 1950, মিনস টুমোরো, এরকম একটা ডেটে তিনি মারা গিয়েছিলেন, মানে 5 সেপ্টেম্বর কালকে 1950 সালে তিনি মারা গিয়েছিলেন। ফুল স্টপ দেব। ওকে, আচ্ছা, লাস্ট কি রয়েছে, এটা রাইট, তোমার লেটার রাইটিং রয়েছে। রাইট এ লেটার, তোমার একটা চিঠি লেখো টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, অ্যাডভাইসিং হিম অর হার, মানে ছেলে হোক বা মেয়ে বা বন্ধু হতে পারে, টু মেনটেন ফিজিক্যাল ফিটনেস রেগুলারে, নিয়মিত যে শরীরচর্চা করার জন্য, মেনশন দ্য ইম্পর্টেন্স অফ ডেলি এক্সারসাইজ, ব্যালেন্স ডায়েট, প্রপার স্লিপ, স্টেইং হাইড্রেটেড অ্যান্ড অ্যাভয়েডিং জাঙ্ক ফুড অ্যাজ কি হ্যাবিটস অফ গুড হেলথ। সো ভালো স্বাস্থ্যের জন্য কিছু কিছু যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো বললাম এগুলো মেনে চলার জন্য তাকে বলা আর কি। তোমাদেরকে কিছু কিছু জায়গায় একটু নিজেকে লিখে নিতে হবে, আমি বলে দিচ্ছি কোন কোন জায়গাগুলোতে। যেমন এখানে আমি সেন্ডার্স অ্যাড্রেস করেছি, এই সেন্ডার্স অ্যাড্রেসের জায়গায় তুমি তোমার নিজস্ব অ্যাড্রেস, নিজস্ব যেখানে ঠিকানাটা তোমরা লিখবে, যেটা আজকে দেবে, ডিয়ার মিতালি, হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করি তুমি ভালো আছো বাবা। আই এম রাইটিং টু অ্যাডভাইস ইউ অন মেনটেনিং ফিজিক্যাল ফিটনেস, বলছি আজকে আমি লিখছি তোমাকে কিছু ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারে, কীভাবে মেনটেন করা যায় সেই ব্যাপারে উপদেশ দিই। হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গুড হেলথ, এটা ভালো স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। ইউ শুড মেক ডেলি এক্সারসাইজ আ হ্যাবিট, তোমার অবশ্য উচিত নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করা। ইট কিপস ইউ অ্যাক্টিভ অ্যান্ড স্ট্রং, এটা তোমাকে অনেক অ্যাক্টিভ রাখবে এবং ক্ষমতাবান রাখবে। অলসো ইটিং এ ব্যালেন্স ডায়েট ইজ ক্রুশিয়াল, অবশ্যই ব্যালেন্স ডায়েট করাও, যে ঠিকমতো খাওয়া দাওয়া করা কিন্তু জরুরি। অ্যাভয়েড জাঙ্ক ফুড অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব জাঙ্ক ফুড, বাইরের খাবার যেগুলো, আচ্ছা জাঙ্ক ফুড কি, যেগুলো হচ্ছে কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর অথচ মুখরোচক, সেগুলোকে আমরা জাঙ্ক ফুড বলবো, এড়িয়ে যাওয়া দরকার। মেক শিওর টু গেট প্রপার স্লিপ, এবং নিশ্চিত করো ঠিকমতো ঘুমানোর জন্য, এভরি নাইট, প্রতি রাতে, অ্যান্ড স্টে হাইড্রেটেড বাই ড্রিঙ্কিং প্লেন্টি অফ ওয়াটার, এবং প্রচুর পরিমাণে জল পান করে নিজেকে হাইড্রেটেড রাখুন। দিস হ্যাবিটস উইল কিপ ইউ হেলদি অ্যান্ড এনার্জেটিক, এই যে অভ্যাসগুলো তোমাকে অনেক ক্ষমতা, মানে সুস্বাস্থ্য রাখবে এবং এনার্জেটিক রাখবে, উৎফুল্ল রাখবে। ওকে, হোপ ইউ স্টার্ট ফলোইং দিস সিম্পল স্টেপস সুন, আশা করবো তুমি শীঘ্রই এই সাধারণ কিছু ধাপগুলো ফলো করা শুরু করবে। উইথ লাভ, অরিন্দম, এখানে তোমরা যে যার নিজস্ব নামটা দিবে, আমি একটা কাল্পনিক নাম দিয়েছি। আর এই যে পোর্শনটা এরকম ভাবে একটা ছক করবে, যেখানে স্ট্যাম্প কথাটা ক্যাপিটালে লিখবে, তারপর যে ফ্রেন্ডের নাম মিতালি এখানে ঘোষ দিয়েছি, কেয়ার অফ বলে তার বাবার নামটা দেবে, তারপর এটিসে যা কিছু রয়েছে, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার যেটা আছে, ঠিক আছে, পোস্ট অফিসের যে পিন নাম্বার এটা অবশ্যই কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে, কারণ এই পোস্ট অফিসের মধ্য দিয়ে চিঠিটা যায়। আর যদি তোমার টাউনের হয়, টাউনে তোমরা অ্যাড্রেসটা আলাদাভাবে সেভাবে দিয়ে দেবে, ঠিক আছে। ওকে, তো এখানেই আমরা এই ক্লাসটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য। যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক বাটনে ক্লিক করো। তোমাদের আগের ক্লাসে কিন্তু দেখো মডেল, মানে সেট নাম্বার 1 কিন্তু কমপ্লিট করানো রয়েছে, তো সেটা তোমরা দেখো। আর তোমরা প্লিজ শেয়ার করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিতে পারো, ফেসবুক গ্রুপে তোমরা শেয়ার করতে পারো, ঠিক আছে। ওকে, বাই।